সারা বছর তো আমরা অনেক কিছু দিয়ে অনেক রকমের পাকোড়া করে খাই, কিন্তু রমজান মাস আসলে আমরা যারা রান্না বান্না করি তাদের মাথায় আলাদাই একটা টেনশন থাকে। আজকে কি তৈরি করব, নতুন কি দিয়ে ইফতারি করা যায়, টেবিলটা কিভাবে সাজানো যায় নতুন কিছু দিয়ে। সেজন্যই কিন্তু আজকে একদম চমৎকার একটা পাকোড়া নিয়ে আসলাম আপনাদের সামনে। 99% মানুষই হয়তো এই পাকোড়াটা খেয়েছেন, তবে আজকে একটু অন্যরকমভাবে আপনাদের তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজা হবে। এতক্ষণে তো বুঝেই গেলেন আজকে কি তৈরি করব, কি দিয়ে পাকোড়া তৈরি করব। আজকে পাকোড়া তৈরি করব লাল শাক দিয়ে। লাল শাকের পাকোড়া খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর যারা বাচ্চারা শাক খেতে চায় না, তাদের কিন্তু এরকম শাক দিয়ে পাকোড়া করে দিতে পারেন। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম, মা যখন ভাত মাখিয়ে দিত লাল শাক দিয়ে, তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগতো। ভাতটা পুরো লাল হয়ে যেত। এরকম আনন্দ হয়তো বাচ্চারা এখন আর পায় না। যাই হোক, শাকগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে টুকরা করে কেটে নিলাম। অবশ্যই একটু কুচি কুচি করেই কেটে নিতে হবে, যেহেতু আমি পাকোড়া তৈরি করব। আর অবশ্যই শাক কাটার আগে বেছে নেবেন যেন শাকের মধ্যে কোনো ময়লা না থাকে। তারপর কিন্তু এখন শাকগুলো আমি একটা জালির মধ্যে নিয়ে নিলাম। ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, শাকে কিন্তু অনেক বালি থাকে। আমি সব সময় শাক 3 থেকে 4 বার ভালোভাবে পানি বদল করে করে ধুয়ে নেই। এতে করে শাকের মধ্যে একটা বালি বালি থাকে, এটা কিন্তু খুব সহজেই চলে যায়, খেতে গেলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। ভালোভাবে শাক ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরানোর জন্য জালির মধ্যে রেখে দেবেন 10 মিনিটের মতো, তাহলে পানিগুলো একদম ঝরে যাবে। তারপর পাকোড়া তৈরি করতে চলে আসবেন। আমি একটা বল নিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু পানি ঝরানো লাল শাকগুলো নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিন্তু অনেকগুলো মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কিন্তু বেশ এখানে অনেকটাই কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টা ডিম, অবশ্যই 2টা ডিম দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, এতে করে কিন্তু মুচমুচে হবে। আর দিয়ে দিলাম 1 চামচেরও কম বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম 1 চামচ বেসন। যদি আপনাদের কাছে বেসন না থাকে, তবে চালের গুঁড়া, আটা কিংবা ময়দা দিলেও চলবে। আমি কিন্তু এখানে 1 চামচ বেসন দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম আটা। তারপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, যেন বেশি হয়ে না যায়। তারপর দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 1-1.5টার মতো রসুন কুচি করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা জিরা। কাঁচা জিরাটা কিন্তু অনেক বেশি ভালো খাবারে। আর দিয়ে দিলাম কালো জিরা। সব উপকরণ দেওয়া আমার হয়ে গেল। এখন কিন্তু সবগুলো মাখিয়ে নেওয়ার পালা। অবশ্যই কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু চামচ দিয়ে মাখানো যাবে না। ভালোভাবে হাত দিয়ে কিন্তু এরকম মাখিয়ে নিতে হবে, যেন মশলা একটার সাথে একটা একদম সুন্দরভাবে লেগে যায়। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যেন শাকটা একদম নরম হয়ে যায় আর পেঁয়াজ মরিচ সবগুলো একদম মিশে যায় শাকের সাথে। 10 মিনিট পরে চুলায় কড়াই দিয়ে দিলাম একটু বেশি করে সয়াবিন তেল। তারপর এক এক করে কিন্তু দিয়ে দিলাম লাল শাকের বড়াগুলো, একদম কড়াই ভর্তি। লাল শাকের পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি চমৎকার দেখাচ্ছে, আর একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, খেয়াল করছেন। আর আমি যেরকম তৈরি করলাম, এরকমভাবে যদি আপনারা তৈরি করেন, তাহলে এই লাল শাকের পাকোড়াগুলো কিন্তু অনেক সময় মুচমুচে থাকবে, ভিতরে কিন্তু এরকম নরম থাকবে না। অনেকেই আমাকে বলেন শাক দিয়ে পাকোড়া তৈরি করলে ভিতরটা নরম হয়। তাদের জন্য বলছি, সব মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন, তারপর পাকোড়া তৈরি করবেন। দেখবেন ভিতরটা আর নরম হবে না, আর খেতে মুচমুচে লাগবে, খুব বেশি স্বাদ হবে। কথা বলতে বলতে কিন্তু লাল শাকের পাকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেল। এক পাশ ভালো হয়ে যাওয়ার পর আর এক পাশ উল্টিয়ে নিলাম। আজকের এই লাল শাকের পাকোড়া কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।